এখন এই সুন্দর একটি অনুষ্ঠান আমরা ডক্টর দেবাশিস বিশ্বাস ওনাকে চিনি, অর্থোপেডিক সার্জন, নি রিপ্লেসমেন্ট সার্জন। কিন্তু ডাক্তারবাবু একটা দারুণ একটা দিক আমরা আজকে আবার দেখব, ওনার যে বাঁশি বাজানো দেববংশ, সেই বাঁশির যে সুরে আমরা একটুখানি শুনব ডাক্তারবাবুর কাছ থেকে। নমস্কার, ঠাকুমা স্বামীজিকে প্রণাম জানিয়ে শুরু করছি সাধু কমলাকান্তের মন রে কৃষি কাজ জানো না। একটু ভুল হয়েছে, রামপ্রসাদের সাধক কবি রামপ্রসাদ রায়।
ঠাকুরের চরণে মগ্ন হয়ে গেল।
ডাক্তারবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সুমধুর আজকের এই বাঁশির যে সুরে আমার সত্যি দারুণ লাগলো। আজকের এই সন্ধ্যাতে আমরা আবার আমাদের যে ধর্মসভা মহারাজজির কাছে ফিরে আসবো। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ। মহারাজজিকে অনুরোধ করব এবার তার আজকের এই ধর্ম প্রসঙ্গে বক্তব্য রাখার জন্য মহারাজজিকে অনুরোধ করব। ओम सर्वधर्मस्थापकस्तम सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थितार्या सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमामि। ओम परतत्त्वे सदा लीनो रामकृष्ण समागमया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरु लोकनायक योगानंद प्रेमानंद चंदे वये च पार्षदा रामकृष्णगत प्राणाम सर्वान्तान प्रणमामि। আজকের সভার সভাপতি যিনি ছিলেন পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ এবং অন্যান্য মহারাজদের আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আমি অবাক হয়ে শুনছিলাম আজকে দুটো ভালো ভালো জিনিস আমাদের শোনা হয়ে গেছে। সন্ধ্যের একটা বেশি সময় ভালো জিনিস হয়েছে, শেষকালে সত্য নিয়ে এসেছে। কিন্তু দেখে অবাক হচ্ছিলাম যে ইনি বাঁশি বাজাচ্ছেন আর ঘোষক হাঁপাচ্ছেন। এটা আমার কাছে খুব অবাক লাগছিল যে বাঁশি ইনি বাজালেন আর ঘোষক হাঁপাচ্ছেন। এটা আমি এত ইফেক্ট বুঝতে পারিনি। বলছেন না যে দেবতাকে চিন্তা করতে করতে, দেবতার কষ্ট দুঃখ আত্মবৎ সেবা করতে করতে এরকম এতটা আত্মমগ্নতা আমি ঠিক আশা করি। আমার বলার বিষয় এরা ঠিক করে দিয়েছেন প্রাচীন সাধুদের কথা। আমি যে খুব বেশি প্রাচীন তা নয়, মারা যেতে অনেক জুনিয়র, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল কয়েকজনকে কাছ থেকে দেখা। কেন প্রাচীন সাধুদের কথা জানবো, কেন প্রাচীন সাধুদের কথা পড়বো, কেন তাদের কথা বুঝতে চাইবো, এটা আগে জানা দরকার। একটা ছোট শ্রুতি বলি। এটি স্বামী সুনিশ্চিতানন্দজি তার একটি লেখায় লিখছেন। এটি বীরেশ্বরানন্দজি মহারাজের জীবনের ঘটনা। পূজনীয় মহারাজ বেলুড় মঠে আছেন, সেদিনকে কোনো উৎসবের দিন, প্রচন্ড গরম পড়েছে, প্রচুর ভক্তের ভিড় আছে। সেবকরা খুব দ্রুত ভক্তদের এগিয়ে দিচ্ছেন যাতে পূজনীয় মহারাজ খুব তাড়াতাড়ি সকলের প্রণাম নিতে পারেন। ভক্ত পূজনীয় মহারাজ দেখছেন একজন বৃদ্ধা মা আসছেন, দরিদ্র, তিনি আসছেন, তার চেহারা বেশভূষা সব দিকেই বোঝা যাচ্ছে। তিনি আঁচলের খুঁট থেকে কিছু একটা বার করছেন, বার করে হাতের মুঠোর মধ্যে রেখেছেন। মহারাজের কাছে যত তিনি এগিয়ে আসছেন তত হাতটা এমনি করে বাড়াচ্ছেন। কি জিনিসটা এত ছোট দেখা যাচ্ছে না যে জিনিসটা কি আছে। পূজনীয় মহারাজ তার সেবক হরলাল মহারাজকে ওই জিনিসটা ওনার হাত থেকে নিতে বললেন। একটা ছোট প্যাকেট। সেই জিনিসটা নিয়ে যখন প্রভু মহারাজকে দেখানো হলো, প্রভু মহারাজ হরলাল মহারাজকে কিছু একটি বললেন। আর সেই বৃদ্ধা প্রণাম করার পর তাকে বললেন ওই ঘরের একটা পাশে তাকে বসতে। ভীষণ গরম, সবাই দরদর করে ঘামছেন, ভদ্রমহিলাও ঘাম মুছছেন। কিন্তু সেই গরমের দিনে খানিক পরে দেখা গেল হরলাল মহারাজ ওই ভদ্রমহিলা যেটি এনেছিলেন সেটা হচ্ছে একটা চায়ে 50 গ্রামের একটা ছোট প্যাকেট। সেই প্যাকেটের চা খুলে হরলাল মহারাজ এক কাপ চা করে নিয়ে এলেন। ওই ভয়ঙ্কর গরমের দিনে পূজনীয় মহারাজ অত্যন্ত হাসি মুখে সেই চা খাচ্ছেন, আর ভদ্রমহিলা তার দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমরা গুরুমূর্তিকে ঈশ্বরের প্রতিভু মনে করি, সব সময় তো অনুভব করতে পারি না।
ছবির বাইরে গিয়ে তাকে যে অনুভব করাটা এটা খুব সহজে হয় না। সেই কারণে গুরুমূর্তি বা সন্ন্যাসী বা ভক্ত যাদের ভেতর দিয়ে শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হন, তাদের আচরণের মধ্যে দিয়ে আমরা ভগবতমুখী হই। এইটা আমাদের জীবনের বৈশিষ্ট্য। পুরনো সাধুদের দেখেছি সবসময় মনকে ভগবানের দিকে এগিয়ে দেওয়ার জন্য তৎপর হচ্ছেন। আমার দেখা প্রথম সেই প্রাচীন সাধু যার সাথে আমার পরিচয়, তিনি হলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আমি তখন স্কুলে পড়ি, তখন মহারাজকে আমাদের পূর্বাশ্রমের কাছে শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত একটি বাড়ি ছিল, সেই বাড়িতে আসতে দেখেছি। আমার দেখে একটুও ভালো লাগেনি। মোটা কালো, মাথা ভর্তি কদম ফুলের মতো সাদা চুল আর শ্লেষা জড়ানো গলা। তিনি বলছেন কিছু, সে শোনার মতো ইচ্ছা বা আকর্ষণ আমি কিচ্ছু অনুভব করিনি। এর ঠিক 6 মাস বাদে গম্ভীরানন্দজি মহারাজের মহাপ্রয়াণের পর ভূতেশানন্দজি যখন প্রেসিডেন্ট হলেন, তখন তার কাছেই দীক্ষা নেবার জন্য আমাকে আসতে হলো। আমায় ডেকে পাঠানো হয়েছিল, আমার অ্যাপ্লিকেশন ছিল, অ্যাপ্লিকেশনের সঙ্গে একটা ছোট্ট চিঠি এলো, আমি যেন এত তারিখ পূজনীয় মহারাজের সঙ্গে দেখা করি। প্রথমে এসেই যেটা খুব ডিসঅ্যাপয়েন্টিং সেটা হচ্ছে, দেখলাম মহারাজ পার্সোনাল ভিজিট দিচ্ছেন, একজন 1-to-1 ভিজিট দিচ্ছেন। ঘরে চলছে, অত বড় ঘরে একটা আলো একটা পাখা। যে কি কৃপণ, আমার প্রথমে মনে হয়েছিল বড্ড কৃপণ মানুষটা। সেই আলো আঁধারির মধ্যে এক তো সেই উদ্ভট উজ্জ্বল আলো, গায়ের রং। মহারাজ বসে আছেন, আমরা প্রণাম করলাম, কিন্তু উঠে যখন তাকালাম, সে দৃষ্টি আমি কোনোদিন ভুলতে পারবো না। এত করুণা, এত ভালোবাসা, মানুষের দৃষ্টিতে এত করুণা, এত ভালোবাসা হতে পারে এ আমি কখনোই আশা করিনি। মহারাজ হাত বাড়িয়ে এমনি করে বাক্সের ভিতরে হাত ঢুকিয়েছেন, পার্লে লজেন্স, সে কমলা রঙের পার্লে লজেন্স, সেই দুটোর সঙ্গে 3টে চেটে গেছে। আর আমি দেখছি মহারাজ হাতটা এমনি করে জেলে চলেছেন, আমার সঙ্গে কথা বলছেন আর হাতটা ঝাড়ছেন। 3টে লজেন্স থেকে যখন 2টোতে হলো, তখন তিনি আমাকে দিলেন। আমার মনে হতে থাকলো কি কৃপণ গুরুর পাল্লায় পড়েছে। তখন তার ফিরে যাওয়ার উপায় নেই। কিন্তু ওই দীক্ষার পর থেকে ভালোবাসায় মানুষ যেরকম ভাবে মানুষকে ভালোবাসতে পারে এ আমরা কখনো কল্পনা করিনি। নরেনকে ঠাকুর ভালোবাসছেন, ঠাকুর কেশবকে ভালোবাসছেন, হৃদয়কে ভালোবাসছেন, সবাইকে ভালোবাসছেন। সেই ভালোবাসাটা কেমন শব্দ অক্ষরের মতো ছিল, কিন্তু সেটা কেমন হয় তার একবারে যেন একবারে একটা জ্বলন্ত ভাষ্য ভূতেশানন্দজি। আমরা যত দেখেছি একবারে মুগ্ধ হয়ে গেছি। আমাদের মনে আছে তখনও মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো। 89 থেকে 91 এর শুরুর দিক অব্দি আমরাও মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। কখনো কখনো মহারাজ ভালোবাসার বসে ওনার বাঁ হাত দিয়ে আমাদের ডান হাতটা ধরতেন। আর যদি কোনোদিন অ্যাবসেন্ট হতো, ঠিক পরের শনিবার জিজ্ঞাসা করতেন কতদিন আসনি, যেন আমার জন্য তিনি প্রতীক্ষায় বসে আছেন। এই যে অদ্ভুত এক ভালোবাসা, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। এই ভালোবাসা যত দিন গিয়েছে তত এগোচ্ছে। মহারাজের কাছে গিয়েছি, মহারাজকে তার সেবকরা ধরে হাঁটাতে নিয়ে যায়। আমরা কলেজ ফেরত এসে দাঁড়িয়ে সেই জালের দরজার সামনে দাঁড়িয়ে দেখতাম মহারাজ হাঁটছেন, আর জিজ্ঞেস করতেন এই ছেলেগুলো এখানে দাঁড়িয়ে কি দেখে। আমাদের মনে হতো যে আমাদের কেন মহারাজকে একটু সেবা করার সুযোগ দেওয়া হয় না। আমরা তো মহারাজের মন্ত্র শিষ্য, প্যান্ট শার্ট পরা আছে তো কি হয়েছে। একদিন ওই রকম মহারাজকে প্রণাম করে যে মুখটা তুলেছি, মহারাজ তাকিয়ে বলছেন, জানো তো গুরু যে মন্ত্র দেন, গুরু যে সাধন পথ দেন, সেই সাধন পথ অনুযায়ী সাধন করলেই সেটা গুরুর কাছে পৌঁছয়। সেইটা হচ্ছে গুরুর আসল সেবা। শরীরের সেবাটা সেবা নয়। আমি কোনো প্রশ্ন করিনি, আমার কোনো জিজ্ঞাসাও ছিল না, কিন্তু মনের ভেতরে জিজ্ঞাসা। মুখ তুলে তাকাতেই উনি এই উত্তরটি দিলেন। এরও অনেক বছর পরে, প্রায় 6 বছর পর বলতে পারেন, আমরা তখন ব্রহ্মচারী হয়ে গেছি। মহারাজের সঙ্গে আমাদের একটা অলিখিত চুক্তি ছিল। আমরা তখন তো নতুন, আত্মস্থানন্দের দাপটে আমরা কিছুতেই এগিয়ে যেতে পারতাম না মহারাজের কাছে। সকালবেলা মহারাজের হাঁটা শুরু হতো, আর ঠিক মায়ের মন্দিরের সামনে এসে মহারাজের পা ব্যথা করতো। মহারাজ ওইখানে খানিক্ষণ দাঁড়িয়ে পড়তেন। আমরা যারা নতুন তারা সবাই মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতাম। আমরা দাঁড়ালে মহারাজ আমাদের দিকে তাকিয়ে এমনি এমনি করে হাঁটতেন, হাত দোলাতেন, তারপরে ওনার পায়ের ব্যথা সেরে যেত, তিনি এগিয়ে যেতেন।
আমারও তখন মনে, তখন মহারাজের অনেক বয়স হয়ে গেছে, মহারাজের ভার্টিগো ড্রপ লেগের জন্য ব্যালেন্স হারিয়ে ফেলে। সুপ্রভাত মহারাজ এমনি করে হাত দিয়ে একেবারে জড়িয়ে ধরে মহারাজকে নিয়ে যায়। তখন আমার মনে হতো, তখন আর মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হতো না, আমরা অনেক দূর থেকে প্রণাম করতাম। আমাদের হয়ে কথা বলতেন পূজনীয় স্বামী নিরন্তরানন্দজি। পূজনীয় মহারাজ একদিন নিরন্তরানন্দজিকে বলছেন, জানো তো এখানে কেউ কেউ মনে করেন গুরুর শরীরের সেবা করলে সেটা গুরুর সেবা হয়। আমি বলি গুরু যে সাধন পথ দেন সেই সাধন পথের সেবা করতে হয়। বারবার আমাদের এইটা জাগিয়ে গেছে। বলতেন জীবনে একটা হারিডনেস তৈরি করে আনতে হয়। ঠাকুরের জীবনের সঙ্গে তুলনা করছেন। ঠাকুর কলকাতায় যাচ্ছেন, ঠাকুর উঠে গেছেন গাড়িতে, বাবুরাম মহারাজ উঠে গেছেন, কিন্তু গাড়ির যে দারোয়ান সে বোধহয় জল খেতে একটু নিচে নেমেছে। গাড়ি বাবুরাম মহারাজকে বলছেন তুই বেটা গাড়িটাকে চালিয়ে দে না। এই উদাহরণ দিয়ে মহারাজ বলতেন জীবনটা টেকেন ফর গ্রান্টেড নিলে হবে না। জীবনের প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন শেষ হয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে রাত অবধি যে দিন চলে যাচ্ছে সেদিন আর কখনো ফিরবে না। ঠাকুরের জীবনের যে হারিডনেসটা, এটা আমাদের জীবনের ভিতরে আনার কথা বারবার বলতেন, বারবার প্রতি মুহূর্তে তার প্রতি কথা। আমরা সবসময় তো দেখি সবাই মহারাজের রসিকের কথা বলেন, কিন্তু তার যে সিরিয়াসনেস, প্রত্যেকটি বিষয় এত সিরিয়াস, এত সিরিয়াস, এবং তার সঙ্গে সেই সিরিয়াসনেসটা একটা ভালোবাসা দিয়ে যেন মোড়া। এমন ভাবে বলতেন সে তাকে উপেক্ষা করা খুব কঠিন। তিনি বলছেন বারবার যে জীবনে একটা হারিডনেস নিয়ে এসো। এটা যে কতবার বলেছেন আমাদের তার ঠিক নেই। আমরা এক কান দিয়ে ঢুকিয়েছি আর এক কান দিয়ে বার করে দিয়েছি। মনের ভেতরে সবসময় অনুরণন দেখা গেছে। তিনি বারবার বলছেন। পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজকে বললে, পূজনীয় প্রমেয়ানন্দজি কল্যাণী আমরা অনেকবার এই আরোগ্য ভবনের বৃদ্ধ সাধুদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। পূজনীয় মহারাজকে আমরা অনেকবার দেখা করার সুযোগ পেয়েছি। উনি পাঠাতেন আমাদের, শুধু তাই নয়, শিখিয়ে পাঠাতেন কোন সাধুর কাছে গিয়ে কি প্রশ্ন করতে হবে, কি জিজ্ঞাসা করতে হবে, কি জানতে হবে। আমাদের গাইড ছিলেন প্রমেয়ানন্দজি, রামগোপাল মহারাজ। তাকে বললেই তিনি এইগুলো আমাদের শেখাতেন। প্রথম যে তিনজন সাধুর কাছে পাঠালেন, প্রথম জন হচ্ছে মতি মহারাজ, স্বামী শিবস্বরূপানন্দজি। স্বামী শিবানন্দজি আমাদের সেবক ছিলেন। তার সঙ্গে আমার বিশেষ কথাবার্তা হয়নি, কারণ তখন তিনি খুব অসুস্থ, একবারে বেড রিডেন, বিছানায় শয্যাশায়ী। দুজন সাধুর সঙ্গে আমাদের খুব সখ্যতা তৈরি হয়েছিল। একজন স্বামী দেবানন্দজি মহারাজ, আর দ্বিতীয় জন হলেন স্বামী কাশীশ্বরানন্দজি মহারাজ। কাশীশ্বরানন্দজির জীবন, তার ভূমিকা আমার জীবনে অসম্ভব। আরোগ্য ভবনের দোতলায় গিয়ে বসে আছেন, 79 বছরের, 89 বছরের বৃদ্ধ, পা দুটো মোড়ে বসে আছেন, একটা ফতুয়া করে, উল্টো করে ঘড়ি পড়া, একবারে সোজা হয়ে বসে আছেন, একবারে সুন্দর চেহারা। আমরা প্রণাম করতে জিজ্ঞাসা করলেন যে কেন এই সত্য দেখা করতেন। তো বললাম মহারাজ এরকম আপনি পার্শ্বদের সন্তান, আপনাকে দেখতে এসেছি। বললেন আচ্ছা তোমার দীক্ষা হয়েছে? হ্যাঁ হয়েছে। কার কাছে হয়েছে? বললাম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে। তখন বলছেন তুমি একটা গাধা। তা আমি ভাবছি আমার এই দীক্ষার সঙ্গে গাধাপনার কি সম্পর্ক। উনি বলছেন তোমার গুরুও পার্শ্বদের সন্তান, আমিও পার্শ্বদের সন্তান। ফারাক হচ্ছে উনি মুক্ত পুরুষ, আমি বদ্ধ পুরুষ। তুমি মুক্ত পুরুষ ছেড়ে বদ্ধ পুরুষ দেখতে এসেছো। তুমি গাধা নয়, তুমি গাধা, গরু, ছাগল, যত রকমের ইতর প্রাণী বলা যায় সব তুমি। বলে একটি অদ্ভুত কথা বলেছিলেন, জানো তো তোমার কাছে এখন অনন্ত সময় আছে, তোমার গুরুর কাছে অনন্ত সময় নেই। মাঝে মাঝে আসার চেষ্টা করবে, বারবার আসবে, তাকে বারবার দেখবে। যদি কোনোদিন সকালে আসার সুযোগ হয়, সেবকদের কাছ থেকে জেনে যাবে মহারাজ কোন সময় মন্দিরে যান, ওই সময় যাবে, দেখবে মহারাজ কেমন করে প্রার্থনা করেন, কেমন করে মহারাজ অর্ঘ্য দেন, কেমন করে মহারাজ প্রণাম করেন, এগুলো ফুটিয়ে ফুটিয়ে দেখবে। তুমি অনুসরণ করতে পারবে না, কিন্তু অনুকরণে তোমার জীবনের একটা আমূল বদল হবে। মহারাজের কৃপায় এগুলো আমরা দেখতাম। ওইটাকে দেখা অভ্যাস হলো। প্রত্যেকের প্রণাম করার স্টাইল আলাদা। ভূতেশানন্দজি মহারাজ ঠাকুরকে প্রণাম করতে যেতেন, এমন ভাবে প্রণাম করতেন, অর্ঘ্য দিতেন, মনে হতো ঠাকুর যেন গভীর ভাব সমাধিতে মগ্ন, খুব সন্তর্পণে গিয়ে তিনি তার পায়ে পদ্ম ফুলটা দিচ্ছেন, আর দিয়ে একেবারে পেছনে সরে এসছেন, চোখ খোলা করে, বাধ্য ছেলে যেরকম বাবার কথা শুনে
হাত জোর করে সেই কথা শুনছেন, চোখ খোলা তা তাকিয়ে আছেন, আর যেন ঠাকুর বলছেন আর মহারাজ শুনছেন। কি অদ্ভুত ভালোবাসা, কি অদ্ভুত গভীরতা। মাকে প্রণাম করছেন, প্রণাম করে মুখ তুলে আবার দেখছেন, আবার প্রণাম করছেন। মহারাজ তখন মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে পারতেন না, নিচু হয়ে প্রণাম করছেন, আবার তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন, মনে হচ্ছে যেন ও মা তোমায় দেখে দেখে আঁখি না পেয়ে। গহনানন্দজি মহারাজকে দেখেছি প্রণাম করছেন, একেবারে ঠাকুরের সামনে চলে গিয়েছেন, বিপ 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 করে কিছু বলছেন। মহারাজের হাত ভেঙে গেছিল, যে বছর মহারাজ প্রেসিডেন্ট হলেন সেই বছরে জানুয়ারি মাসে মহারাজের হাতের কবজিটা ভেঙে গেছিল 2006 সালে। মহারাজ ব্রহ্মচর্য দীক্ষা দিতে এসেছেন, ব্রহ্মচর্য দীক্ষা দেওয়া হয়ে গেছে, আউন্সলিং করা আছে। মহারাজকে আমরা অত্যন্ত সন্তর্পণে ঠাকুর ঘরের মধ্যে নিয়ে গেছি, ঠাকুরের সামনে দাঁড়িয়ে উনি প্রণাম করছেন, বিড় বিড় করে কিছু বলছেন। আমরাও অপেক্ষা করছি, খুব ঠান্ডা পড়েছিল সে বছর। আমরা চেষ্টা করছিলাম কিভাবে যত দ্রুত মহারাজকে বার করে গাড়িতে তুলে প্রেসিডেন্ট কোয়ার্টারে পাঠিয়ে দেওয়া। মহারাজের প্রার্থনা শেষ হয়, একসময় তিনি ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, কতজনের ব্রহ্মচর্য হলো? ওনার সেবক বললেন 38 জন। আবার মহারাজ বিড় করছেন, আমরাও তখন আমাদের কাজ করছি, আর আমরা ভাবছি কি করে মহারাজকে তাড়াতাড়ি বার করে দেবো। তারপরে আবার খানিক বাদে মহারাজ প্রশ্ন করলেন, তাহলে কতজনের হলো? 38 জন। আবার বিড় করছেন, আমি হাঁ করে তাকিয়ে দেখছি উনি ঠাকুরকে বলছেন। অনেক বছর আগে আমরা তখন ট্রেনিং সেন্টারে, গহনানন্দজি এসেছেন আমাদের নতুন ট্রেনিং সেন্টার দেখতে, মানে আমাদের যে পুরনো ট্রেনিং সেন্টারে দুটো বাড়ি জুড়ে গিয়ে একটা নতুন বাড়ি হয়েছিল, সেইটা দেখতে এসেছিলেন। এসে বললেন, আমরা বললাম আমাদের কিছু কথা বলুন। ভারী সুন্দর একটা কথা বলেছিলেন, তোমরা কত তো আলফাল কথা বলো, একটু ঠাকুরের সঙ্গে কথা বলা অভ্যাস করো, মেক হ্যাবিট, একটা হ্যাবিট তৈরি করো। সারাদিনে কত লোকের সঙ্গে কত কথা বলো, ঠাকুরের সঙ্গে কথা বলা অভ্যাস করো, তোমার নিত্য দিনের কথা বলা অভ্যাস করো। আমরা দেখছিলাম গহনানন্দজি দাঁড়িয়ে আছেন ঠাকুরের মূর্তির সামনে। আমরা মনে করি প্রেসিডেন্ট হচ্ছেন ঠাকুরের প্রতিনিধি, আর তিনি দাঁড়িয়ে ঠাকুরের কাছে একদিন সেবকের মতো সব ঘটনা বলে চলেছেন, যেন বাচ্চা ছেলে যেমন তার বাবাকে বলে ঠিক সেই রকম। আমরা কলেজে পড়ি তখন ভূতেশানন্দজি মহারাজ একবার শারদানন্দজির জন্মতিথিতে মায়ের বাড়িতে এসেছেন। আমাকে একজন ফিসফিস করে বললেন যে মহারাজ আসবেন, এই কথা কিন্তু কাউকে বলো না। আমিও কাউকে বলিনি, গিয়ে দেখলাম আমার সেই না বলা পানি সবাই জানে। এত ভিড় এত ভিড় এত ভিড় হয়েছে, আমাদের দাঁড়ানোর কোনো জায়গা নেই। সব যারা খুব বড় বড় আগেকার পুরনো ভক্ত সব ওই পাথরের সিঁড়ির কাছে দাঁড়িয়ে যে মহারাজ ওই পাশ দিয়ে উঠবেন, আর আমরা খেলা খেতে খেতে সেই কাঠের সিঁড়ির পাশে এক কোণে দিন দুঃখিয়ারির মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখলাম পূজনীয় মহারাজকে একটা চেয়ারে বসিয়ে ওই কাঠের সিঁড়ি দিয়ে ওপরে তুলছেন। মহারাজ যেন আমাদের দেখে খুব আপ্লুত, হাসছেন। ভেতরে গেলেন, মাকে প্রণাম করলেন, সে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ ওই ভিড় পেরিয়ে যাওয়া আমাদের সম্ভব ছিল না। আমরা মহারাজকে শারদানন্দজির ঘরে গেছি, মহারাজ যাচ্ছেন দেখছি। মহারাজকে শান্ত হয়ে অর্ঘ্য দিলেন, পরম মমতায় শারদানন্দজির খাটের ওই যে বাজুবন্ধে হাত বোলাচ্ছেন, মনে হচ্ছে তিনি দেখছেন জীবন্ত শারদানন্দজি বসে আছেন। আর ওই প্রার্থনা করার স্টাইল এরকম, হাত জোর করে চোখ খুলে দাঁড়িয়ে আছেন, গুরু যেন শিষ্যকে কিছু বলছেন, আর শিষ্য গভীর মনোযোগের সঙ্গে শুনছে। ছোট্ট ছোট্ট ছবি, কিন্তু এইগুলো আমাদের ভগবান কি করে দেয়, আমাদের মন তো ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখন এই ঘটনাগুলো আবার আমরা চিন্তা করি, ক্রিয়েটিভ এই ঘটনাগুলো কবে হয়ে গেছে, আজ থেকে অন্তত 40 বছর আগেকার ঘটনা বলবো। তখন তো কলেজ, সব তো স্কুল পাশ করে কলেজে ঢুকেছি, তখনকার ঘটনা। মহারাজের এই ভালোবাসা ছিল অদম্য, এত ভালোবাসা ছিল তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এরকম ভালোবাসতে দেখিনি। আমি বলতাম শাড়ি পরা মা অনেক দেখেছি, ধুতি পরা মা আমার প্রথম ভূতেশানন্দজি। ওই রকম মাতৃমূর্তি আর কখনো দেখবো আমরা কোনোদিন ভাবিনি। মাঝে মাঝে এরকম হতো, আমরা যখন দূর থেকে মহারাজকে বেলগড়িয়া স্টুডেন্টস হোমে পোস্টিং হয়েছে, সেখান থেকে প্রণাম করতে আসতাম। মহারাজ প্রণাম নিয়েই প্রথমে আগে মাথায় এমনি করে হাত বোলাতেন, মাথায় হাত বোলাচ্ছেন, তারপরে গালে এরকম হাত বোলাচ্ছেন। ভালোবাসা যখন তীব্র হয়ে গেছে, হাত দুটো বাড়িয়ে মাথাটা বুকের কাছে নিয়ে মা যেরকম করে এমনি এমনি করে প্যাটিং করে সেরকম। এইটার জন্য জানেন তো আমরা লালায়িত হয়ে থাকতাম, আমরা সুযোগ খুঁজতাম কখন মহারাজকে দেখবো। আমি মহারাজকে স্পর্শ করছি সেটা খুব বড় কথা নয়,
মহারাজ আমায় স্পর্শ করছেন। আমরা তো মনে করি প্রেসিডেন্ট ঠাকুরের প্রতিনিধি, তিনি আমায় স্পর্শ করছেন, তিনি আমায় আলিঙ্গন করছেন, তিনি তার মাথাটা আমার মাথাটা তার বুকের মধ্যে নিচ্ছেন। এটা আমাদের কাছে যেন খুব আকর্ষণীয় বলে বোধ হতো, ভীষণ রকমের আকর্ষণীয়। এত ভালোবাসা মনে হতো, মনে হচ্ছে সেই ভালোবাসা যেন সেই কলসে কলসে আর ফুরাচ্ছে না, আরো ভালোবাসা, অনেক ভালোবাসা এইরকম ভাবে চলছে। আরেকজনের ভালোবাসার কথা বলবো, পূজনীয় আন্তস্থানিক কথা আজকেই বলছিলাম। আমরা যখন তাকে দেখেছি তখন তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, তখন বাঘে গরুতে এক ঘাটে জল খেত। যে রাস্তা দিয়ে তিনি হেঁটে যেতেন সেই রাস্তায় আর কাউকে হাঁটতে দেখা যেত না। তিনি কোনোদিন কাউকে বলেনি রাস্তায় আর কেউ হেঁটো না, কিন্তু এমন তার ব্যক্তিত্ব ছিল কেউ ওই রাস্তায় হাঁটতো না। কিন্তু আমাদের তিনি খুব ভালোবাসতেন, আমরা ভয়ও করতাম, ভীষণ ভালোবাসতাম। প্রথম যেদিন দেখা করতে এলাম সাধু হব বলে, তার আগে তো অনেকবার এসেছি, কিন্তু সেইবার ফর্মাল দেখা করতে এলাম। উনি জিজ্ঞেস করলেন নিজের সম্পর্কে কিছু বলো। নিজের সম্পর্কে তো কিছু জানি না। আমি বললাম কই আমরা নিজের সম্পর্কে তো কিছু জানি না। বলছেন সে কি, আমাদের কাজের ধারা বহুজন হিতায় বহুজন সুখায়, অন্যের অহিত কি যদি না অনুভব করতে পারো তাকে হিত দেবে কি করে? অন্যের অসুখ কি যদি অনুভব না করতে পারো তাহলে সুখ দেবে কি করে? আগে তো তুমি নিজেকে জানো, তবে না তুমি অন্যকে জানবে। এই যে জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি, যে বলছি না বড়দের যে কাছ থেকে দেখার সুযোগের একটাই লাভ, নিজেকে দেখার যে দৃষ্টিভঙ্গি, জীবনকে দেখার যে দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। মহারাজের ভেতরে অদ্ভুত একটা পজিটিভনেস আমরা দেখলাম। আজকে একটা গল্প বলভদ্রাজকে বলছিলাম, মহারাজের কাছে একটি ছেলে কাজ করতো, নাম তার বুদ্ধ। মহারাজের দাঁত ছিল না বলে মহারাজের জন্য আমরা ওই নাট ছাড়া গুড্ডে বিস্কুট নিয়ে আসতাম। আগের দিন মহারাজের ঘরে আমি যখন কাজ করছি, আগের দিন দেখেছি মহারাজ যখন অনেক দেরি হতো আসতে, প্রায় 1টা-1:30টা হতো, ওইখানে জোর করে মহারাজকে 1 কাপ হরলিক্স আর 2টো বিস্কুট খাইয়ে পাঠানো হতো। কারণ মহারাজ অত দেরি করে এসে খেতেন, মাঝখানে কিছু খেতেন না। তা সেই নাট ছাড়া বিস্কুট আমিও দেখেছি একদিন মহারাজের প্লেটে দেওয়ার পরে কৌটোতে 2টো আছে, আমি দেখে নিয়েছি ওটা প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার থেকে আনতে হতো। পরের দিন আবার দেখছি মহারাজ খেতে বসেছেন, মহারাজকে দেওয়া হয়েছে। মহারাজ ওই বিস্কুটটা ভেঙেই ছেলেটাকে জিজ্ঞাসা করছেন, কিরে কালকে 2টো বিস্কুট কি খেয়ে ফেলেছিস? তা ছেলেটা বলছে না, এগুলো তো সেই কালকে। তখন মহারাজ আরেকটা বিস্কুট আমার হাতে দিয়ে ভেঙে দিয়ে বললেন, খেয়ে দেখ দেখি। তাহলে হ্যাঁ, এটা নাটওয়ালা বিস্কুট, এটা আপনার বিস্কুট নয়। তখন সে স্বীকার করছে হ্যাঁ খেয়ে ফেলেছিল, আর প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে গিয়েই একটা গুড্ডে বিস্কুট নিয়ে এসেছিল। একজন বিশেষ সাধুর কাছে রাখা থাকতো মহারাজের বিস্কুটটা। মহারাজ বলছেন খুব শান্ত হয়ে, খেতে তো তোকে বারণ করিনি, মিথ্যে কথা বলতে বলেছি কেন? তোর নাম বুদ্ধ, তুই কবে তোর বাবার মায়ের দেওয়া নামটাকে ঠিক করছিস? তোর সত্য বুদ্ধ নয়, তুই মিথ্যা বুদ্ধ। এই যে কবে ঠিক করবি? দেখো নাম অদ্ভুত, এই দেখার দৃষ্টিভঙ্গি। শিবময়ানন্দজির ঘরে একটি ছেলে কাজ করে, এখনো আছে অন্য জায়গায়, আমাদের অন্য কেন্দ্রে কাজ করে। একদিন আমি আর শিবমানজি মুখোমুখি ঘরে থাকতাম। একদিন ঘরে বসে বসে শুনছি সেই ছেলেটা তার চিৎকার গলা, চিৎকার করার গলায় লাটু মহারাজের স্মৃতি কথা খুব চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। দরজার বেড়ায় লাটু মহারাজের স্মৃতি, দরজাটা খুলে দেখছি মহারাজ যেরকম ভাবে খবরের কাগজ দেখেন সেরকম ভাবে খবরের কাগজ দেখছেন, আর ছেলেটা দরজার গোড়ায় দাঁড়িয়ে লাটু মহারাজের স্মৃতি কথা চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। আমরা বুঝতে পেরেছি কিছু গোলমাল হয়েছে, কিন্তু কি হয়েছে তখন জিজ্ঞেস করার মতো সাহস নেই। যে যার মতো অফিস চলে গেছি। ফিরে আসছি যখন মহারাজ আমাদের আগে আগে যাচ্ছেন, আমরা জিজ্ঞেস করলাম মহারাজ আজকে লাটু মহারাজের স্মৃতি কথার ব্যাপারটা কি হলো? বলছেন আরে রোজ এসে এর নামে তার নামে লাগায়, আমি বারণ করেছি শোনেনি, তাই আজকে যতক্ষণ আমি ছিলাম ওকে লাটু মহারাজের স্মৃতি কথা ধরিয়ে দিয়েছি। করুক, অন্যের খারাপ কথা বলার চেয়ে ভালো জিনিস করুক। আমাদের একজন সাধু মজা করে বললো, যদি লাটু মহারাজের স্মৃতি কথা কোর্স মানে টোটকায় কাজ না দেয়, যে তুরিয়ানন্দজি পত্র বলিয়াছে, ওতে অনেক সংস্কৃত শ্লোক আছে, 2-4টে দাঁত ভাঙলে আপনা আপনি লোকের সমালোচনা করা এটা চলে যাবে। কিন্তু এটা দেখার মতো যে শাস্তিও দিচ্ছেন, একই সঙ্গে তার কল্যাণের কথা ভাবছেন, কত কল্যাণের কথা তার ভাবছেন, কখনো তাকে ফেলে দিচ্ছেন না, কোনো অবস্থাতে তাকে ছেড়ে দিচ্ছেন না। কি করে তার কল্যাণ হবে, কি করে তার ভালো হবে, সেই কথাটাও ভাবছেন। আমার সাধু জীবন যার কাছে শুরু হয়েছিল, এক তো প্রথম পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজের কাছে, আর দ্বিতীয় জন ছিলেন অমলানন্দজি মহারাজ। অমলানন্দজি অখণ্ডানন্দজি মহারাজের শিষ্য ছিলেন। খুব ছেলেবেলায় অখণ্ডানন্দজির কাছে গেছেন। পূর্বাশ্রম ছিল হেড়িয়া,
সেখান থেকে পায়ে হেঁটে একটি 9 বছরের ছেলে রওনা দিয়েছিলেন অখণ্ডানন্দজির কাছে শালগাছিতে। পথে ডাকাতে হাতে পড়েছেন, সেখান থেকে খুব অ্যাডভেঞ্চারাস, এই জন্য জার্নিটা খুব অ্যাডভেঞ্চারাস। অখণ্ডানন্দজি উৎসাহ দিতেন, ওনার কাছে কেউ দীক্ষা নিতে চাইলে উৎসাহ দিতেন, পায়ে হেঁটে ওখান থেকে ওখানে যেতে হবে। অকাম বাবা বলছিলেন যে যখন এই অকাম বাবা নয়, বিদেশে ছিলেন এই স্বামীজি, উনি মারাঠি শরীর ছিলেন, ওনাকে যখন দীক্ষা দিলেন বম্বেতে, উনি বললেন কোথায় জয়েন করবে না, হেঁটে হেঁটে কনখল যাও, সেখানে গিয়ে কল্যাণানন্দ স্বামীর কাছে জয়েন। কোথায় বম্বে আর কোথায় কনখল, হরিদ্বার, এই পুরো রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। অখণ্ডানন্দ এরকম সব হারকিউলিয়ান টাস্ক দিতেন। তা সেই অখণ্ডানন্দজির কাছে তার হয়েছে সাধু জীবন, তার মন্ত্র দীক্ষা, তার সেবা করা, এরকম অনেক গল্প আছে, ওদের কথা ওরা বলতেন। কিন্তু মহারাজকে দেখেছি একেবারে বাহ্য, তার বাইরের কোনো স্টাইল ছিল না। তার চুলগুলো এর চেয়ে বেশি ঠান্ডা লাগতো, একটু বড় বড় চুল রাখা থাকতো। ঠান্ডার দিনে তিনি ধুতির ওপর একটা শাল করতেন, আমরা বলতাম পঞ্চকোষ, পাতলা গেঞ্জি, তারপরে একটু মোটা গেঞ্জি, তারপরে উলি কটের গেঞ্জি, তারপরে সোয়েটার, তারপরে জামা, আর তারপরে হচ্ছে শালের জামা। সে এতখানি খুলে যেতেন। তারপরে তার উপর চাদর পরতেন, 3টে টুপি পরতেন, 2টো মোজা পরতেন, আর কিন্তু সব কোনোটাই ম্যাচড নয়। আত্মস্থানন্দজি ওনার চেয়ে লেখাপড়ায় 1 বছরের সিনিয়র, একসঙ্গে স্টুডেন্ট সঙ্গে ছিলেন, তাই ওনার কাছে আত্মস্থানন্দজি হলেন সত্যদা। উনি যেদিন বেলুর মাঠে যেতেন আমাদের দেখাতেন, দেখো দেখি সব ম্যাচিং হয়েছে কিনা, নাহলে সত্যদা গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দেবেন। ওনার ধুতি ম্যাচিং নয়, জামা ম্যাচিং নয়, গেঞ্জি ম্যাচিং নয়, তা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। 1 সাইজ ছোট জুতো পরে এসেছেন, একটা সবাই গেছিলেন, একই রঙের জুতো ছিল, একই রকমের জুতো, সে 1 সাইজ ছোট, তার অর্ধেক পা বেরিয়ে আছে, 1 সাইজ কি 2 সাইজ হবে বোধহয়, পা অনেকটা বেরিয়েছিল, সেইটা পরে সারাদিন কাটিয়েছেন। তারপরে মানে বিকেল বেলা চা খেতে যেতে আমি দেখেছি, বললে যদি বকুলি খেতে হয়, সেই কারণে আমি কিছু বলিনি। যে সাধুর জুতো তিনি লোক পাঠিয়েছেন, সেই জুতোটা নেবার জন্য একটা নতুন জুতো পাঠিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনার বোধ হচ্ছিল না জুতোটা আপনার নয়? তখন বলছিলেন মনে হচ্ছিল একটু একটু, তারপরে মনে হচ্ছে ওর ঢুকে গেলে ঠিক ঢুকে যাবে। একদম ওয়াইল্ডলেস, তার বাইরেটা কোনো রকম কিছু নেই। তার অফিস করার স্টাইলটা অদ্ভুত ছিল, দেওয়ালের দিকে মুখ করে বসতেন। আমরা যেমন লোকের সামনে মুখ করে বসি, দেওয়ালের দিকে মুখ করে বসতেন। সামনে একটা ঠাকুরের ছবি থাকতো, ভিজিটাররা ওনার ডান দিকে বা বাঁ দিকে এসে বসতেন, উনি কাজ করতেন, সমস্ত দিন কাজ করতেন। 6:15 তার অফিস শুরু হতো, রাত্রি 9টার সময় তার অফিস শেষ হতো। সমস্ত দিন, 74 বছরের একজন বৃদ্ধ, আর তার সঙ্গে আমি 24 বছরের কচি ছেলে, পাল্লা দিতে দিতে আমার দম বেরিয়ে যেত, কিন্তু তাকে কখনো দম হারাতে দেখিনি। বিকাশ ভবনে যেতেন গ্রান্ট আদায় করবার জন্য, মাঝে লিফটে উঠতে পারতেন না, ভয় লাগতো, বন্ধ দরজা হলে লিফট উঠতে পারতেন না, তাই 5 তলা হেঁটে হেঁটে যেতেন। খুব ক্লান্ত লাগলেও যে ডিপার্টমেন্টের বাইরে যে বেঞ্চি থাকে সেইখানে গিয়ে খানিকক্ষণ বসতেন। ফাইল বগলে করে, কারুর হাতে দিতেন না, ফাইল বগলে করে, আমরা সঙ্গে যেতুম বটে, ফাইল বগলে করে এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছেন। যে অফিসার বসে আছেন তার বয়স হয়তো 37-38 বছর বয়স হবে, 74 বছরের বৃদ্ধ দাঁড়িয়ে আছে, কোনো খেয়াল নেই, বসতে দিতেন না, তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। পা ফুলে ঢোল হয়ে গেছে যখন ফিরে এসছেন, তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তিনি যেন শ্রীরামকৃষ্ণের পূজা করছেন। প্রতিটি কাজ, প্রতিটি জিনিস কেমন করে পূজা করতে হয় মহারাজকে দেখতে হতো। আমি যে মাসে গেলাম সে মাসে যিনি প্রিন্সিপাল তিনি রিটায়ার করলেন। আমি যে মাসে ফিরে এলাম 2.5 বছর বাদে, সেই মাসে নতুন প্রিন্সিপাল জয়েন করলেন। যারা ডিপার্টমেন্টাল ইনচার্জ তারা কলেজ চালাতেন 2 মাস করে, তারা শুধু সই করতেন এসসি মালখন্ডি বি মাঝি, কিন্তু সমস্ত কাজ বকলমি করতেন মহারাজ। যিনি হেড ক্লার্ক 1 বছর বাদে রিটায়ার করবেন, যে ছুটিগুলো এনক্যাশ করতে পারবেন না সেই ছুটিগুলো তিনি নেওয়া শুরু করতেন, বকলমে তার কাজ করতেন অমলানন্দজি। ক্যাশিয়ার তিনি লাল ছাতাধারী, ওই দলের সমর্থক, তাই তিনি তার কাজগুলো ওলট পালট করে দিতেন। উনি প্যারালালি অ্যাকাউন্টস আমরা করতাম, কিন্তু মহারাজ ওটা দেখতেন। সমস্তটা দিন তারই সঙ্গে পড়াশোনা করছেন, তারই সঙ্গে ভাগবত পাঠ করছেন, তারই সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা দিচ্ছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু কোথাও আমি যে করছি এই ব্যাপারটা তার ভেতরে ছিল না। তার ঘরে কোনো ঠাকুরমা স্বামীজির ছবি ছিল না, তার মানে তিনি অদ্বৈতবাদী ছিলেন তা নয়, কিন্তু ওইটাই তার ভাব।
ভগবান আমার মনের ভেতর আছেন। তিনি রোজ দুবেলা করে মন্দিরে যেতেন, সকালে একবার যেতেন, বিকেল বেলা চা খেয়ে ফেরার সময় একবার মন্দিরে যেতেন। ছেলেদের কাছ থেকে বদ বুদ্ধি শিখেছি, বড় কার্পেটকে 6 টুকরো করে কেটে ফেলেছি। ওতে সুবিধে, পাততে সুবিধা, একটা টুকরো রোল করে রাখলে একটা একটা করে টুকরো পেতে দিয়ে জুড়ে দিলে একটা হবে। ওদের সুবিধা, ওদের তুলতে সুবিধা হবে, ওদের পুরোটা একবারে টেনে বন্ধ করতে হবে না। আমার তো তখন 24 বছর বয়স, ওরা 18-19 বছরের ছেলে, প্রায় একেবারে সমবয়সী, বদমাইশিতে প্রায় সমান সমান আমরা। ওরাও গাছে উঠে বদমাইশি করে, আমরা ওদের সঙ্গে একসঙ্গে ধুতি গুটিয়ে ঝড়েতে আম কুড়াই, কোনো ফারাক নেই। তা ওরা এরকম আমাকে শিখিয়ে দিয়েছে, আমিও তো এরকম পেতে চলেছি। মহারাজ টুকটুক করে কখন মন্দিরে ঢুকেছেন আমি দেখিনি। তারপর পা দিয়ে 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 ওই আসনগুলোকে জুড়ে দিচ্ছি, ফাঁকগুলোকে জুড়ে দিচ্ছি। উনি আমার কাছে এসে ফিস ফিস করে বলছেন, সর্বজীবে ঈশ্বর দর্শন, সর্বভূতে ঈশ্বর দর্শন, এটা কি বইয়ের পাতায় থাকবে না তোমার জীবনে আসবে? আমার কি কেন সর্বভূতে ঈশ্বর দর্শন? বলছেন এই আসনগুলোয় কারা বসবেন? ছাত্ররা। ছাত্ররা কি হয়? নারায়ণ। নারায়ণকে কখনো তুমি পা দিয়ে টেনে কোনো আসনে বসতে দেন? ছোট্ট কথা, ছোট্ট একটা ভাবনা, কিন্তু একদম দৃষ্টিভঙ্গি বদল করে দিলেন। ছোট শিশুর মতো ছিলেন, খুব শাল পড়তে ভালোবাসতেন, কিন্তু কোনো শাল 7-8 দিনে বেশি পড়তেন না। কেউ এলে গা থেকে তুলে তাকে দিয়ে দিতেন। কোনো জিনিসের কোনো আর্ট ছিল না। ভালো জিনিস কেউ দিয়েছে আরো আমি এটা রেখে দিই, অন্যগুলো পচাগুলো দিই। ওনার গায়ে যেটা থাকতো সেটাই খুলে অন্যকে দিই। তাতে উনি সেই এমনি ঘুরে বেড়াচ্ছেন, বিছানা চাদর গায়ে দিয়ে বেড়াচ্ছেন, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। আমাদের শিবদাস মহারাজ প্রত্যেক বছর একটা শাল মহারাজকে দিয়ে প্রণাম করতেন, আর শাল এলে আমাদের মাথা খারাপ হয়ে যেত। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি, এক্ষুনি এটাকে কাচো, এক্ষুনি এটাকে রং করো, তারপরে আবার এই করবেন। বিকেল বেলায় সেই শাল শুকিয়ে গেছে, মানে এমনি এমনি করে হাত দিয়ে দিয়ে দেখছেন শালটা শুকিয়েছে। তবে সেই শাল গায়ে দিয়ে মন্দিরে গেলেন, তারপরে ফিরে এলেন, ঠাকুর ঘরে গেলেন, চা খেলেন, তারপরে ফিরে যাওয়ার সময় ভান্ডারে গিয়ে শিবদাস মহারাজকে দেখাচ্ছেন, ও শিবদাস মহারাজ দেখে যাও যে শাল, দুজন বৃদ্ধ, একজনের 74 বছর বয়স, একজন 73 বছর বয়স, কি আনন্দে মেতে আছে। আমরা অবাক বিস্ময় দেখতাম। আমরা তো কত কি পাওয়া না পাওয়া নিয়ে কত দুঃখ করি, এটা পাইনি, এটা পাওয়া হলো না, ওটা হলো না, এটা সেটা হলো না, হলো না, হলো না, মেতে আছেন। সামান্য পাওয়াকে নিয়ে কি মেতে আছে। মাছের টক হয়েছে, আনন্দে বিভোর, আমাকে বলছেন আজকে অনেকখানি ভাত খেতে হবে। মাছের টক হয়েছে, সে মুখের মধ্যে মাছ দিয়ে এমনি এমনি করে তুলে তুলে খাচ্ছে, কোনো তার কিছু নেই। কিন্তু ছাত্রদের পড়াশোনা সব কিছু তিনি দেখতেন। ছেলেরা কিরকম পড়াশোনা করছেন, ছেলেদের চরিত্রের বিকাশ হচ্ছে কিনা, ছেলেরা কিরকম কি করছেন, অদ্ভুত তার সেই ভাবনা চিন্তা। দুজনে একসঙ্গে এক ঘরে থাকতেন, একটা ছোট্ট ঘরে, সেই যত বড় তত বড় ঘর। এইদিকে খাট করে দরজার কাছে খাটটায় মহারাজ থাকতেন অমলানন্দজি, আর ওদিকে জানলার কাছে কাছে শিবদাস মহারাজ থাকতেন। দুজনের নেচার সম্পূর্ণ অপোজিট। একজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, একজন দেরি করে ঘুমিয়ে পড়েন। একজন দেরি করে ঘুম থেকে ওঠেন, একজন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। একজনের খুব ঠান্ডা লাগে, একজনের খুব গরম লাগে, একবারে অপোজিট নেচারের। কিন্তু 1954 থেকে 1998 ওই একই ঘরে দুজনে থাকলেন, কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন। শিবদাস মহারাজ আমাদের ট্রেজারার, অতএব সেই পয়সাই থাকুক, 500-700 বেশি আলমারিতে টাকা থাকতো না, কিন্তু একটা এত বড় চাবি ছিল, তার একটা বড় লোহার সিন্দুক ছিল, তাতে একটা এত বড় রূপোর বাক্স ছিল। রূপোর বাক্সের যা দাম আর ক্যাশ যা আছে তার অনেক বেশি, তার মধ্যে থাকতো। মহারাজ শিবদাস মহারাজ এসে সবে 2:30টার সময় শুয়েছেন, অমলানন্দজি 2:45টার সময় ঘুম থেকে উঠেছেন। উঠেই তার মুখ হাতটা ধুয়ে সেই ক্যাশ বার করবেন। বলা আছে এরকম বালিশে হাত দিলে শিবদাস মহারাজ ঘাটটা বাঁকিয়ে দিতেন, ঘুমোচ্ছেন কিন্তু। মহারাজ চাবিটা বার করে দিয়ে বালিশটা ছেড়ে দিলেন, আবার শিবদাস মহারাজের মাথা সোজা হয়ে গেল। আলমারি খুলেছে, ক্যারাক ক্যারাক করে আওয়াজ হতো। আমি বলতাম সব জায়গায় আমরা তেল মারছি, ওখানে একটু তেল দিই। বলছে না, সব জায়গায় তেল চলে না, কিছু কিছু এরকম শুষ্ক থাকা দরকার। তিনি বার করলেন টাকা, আবার সে কত হয়তো 20-22 টাকা বার করলেন, তারপরে আবার বন্ধ করে আবার ওরকম ভাবে করতেন। কোনো কমপ্লেন নেই, কারুর কোনো রকম কিছু না। অথচ দুজন ইউনিভার্সিটি টপার, শিবদাস মহারাজ সেই সময় ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মহারাজ গণিতে খুব লেখাপড়ায় ভালো, বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র, কিন্তু তাদের ব্যক্তিত্ব, তাদের পড়াশোনা কোনো কিছু কখনো জানি। সাধু জীবনটাই খুব বড় কথা, সাধু জীবনটাই বড় কথা। মহারাজ নিজে সব অ্যাকাউন্টস দেখতেন। একটা সময় আমি বাজেট তৈরি করছি, খুব ব্যস্ত,
মহারাজ বুঝতে পারছেন আমাকে বিরক্ত করাটা ঠিক হবে না, কিন্তু মনে হচ্ছে আমাকে বললে বোধহয় ভালো হয়। মহারাজের চোখে তখন ছানি পড়েছে, একটু একটু দেখতে অসুবিধা হচ্ছে। একদিন আমি দেখলাম মহারাজ খুব ব্যতিব্যস্ত কোনো একটা হিসেব। আমি আস্তে আস্তে বললাম, মহারাজ যখন চা খেতে যাচ্ছেন, বললাম মহারাজ কিছু হয়েছে? বললেন এই হিসাবটা কিছুতেই মেলাতে পারছি না, ৩,৫৭৮ টাকা ফারাক আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, আমি দেখে দেবো। এমন বিনয়ের সাথে বললেন, দেখে দেবে? তাহলে হ্যাঁ নিশ্চয়ই দেখে দেবো। সেদিন খুব ঠান্ডা পড়েছে, তার উপর বৃষ্টি হয়েছে, আর মহারাজ থাকতেন পুকুরের পাড়ে। ঠক ঠক করে কাঁপছি আমরা। মহারাজ শুয়ে পড়েছেন। মহারাজ অত গরম জামা কাপড় পরতেন বটে, কিন্তু শোবার সময় খালি গায়ে শুতেন, শুধু ধুতি পরে, আর লেপটা মাথা থেকে পা অব্দি গায়ে ঢাকা দিয়ে। আমি খুব আস্তে আস্তে কাগজটা রেখেছি, একটা লোহার পেপার বেড ছিল সেটাও রেখেছি। ওইটুকুতে যতটুকু আওয়াজ হয়, উনি জিজ্ঞেস করছেন কে কে ঘরের ভেতর থেকে। আমি বললাম আমি। একটাই কথা, হিসাবটা মিলেছে? আমি হ্যাঁ মহারাজ মিলেছে। উনি বেরিয়ে এলেন গায়ে উত্তরীয় গায়ে দিয়ে, ঠান্ডা তাকে স্পর্শ করছে না, দেখছেন। আমি তখন দেখালাম এটা পেন্সিল দিয়ে লিখেছেন, আপনার ওদের চোখে দেখতে অসুবিধা হচ্ছিল, ইঙ্ক আপ করে দিয়েছে, দেখুন হিসাবটা মিলে গেছে। ওতে শুনলেন না, গোটাটা যোগ করে দেখলেন, এরকম করে আঙুল দিয়ে দিয়ে দেখলেন। আমি শুধু হাঁ করে তাকিয়ে দেখছি। পুকুরের পরে দাঁড়িয়ে আছি আমি, ভালো গরম জামা কাপড় পরে আছি, তা সত্ত্বেও ঠকঠক করে কাঁপছি। আর যে মহারাজ অল্প ঠান্ডায় ঠকঠক করে কাঁপেন, তিনি একটা উত্তরীয় গায়ে দিয়ে খালি গায়ে বসে হিসাব দেখছেন। শীত তাকে স্পর্শ করছেন না, কোন রকম তিনি তাতে কোনো কষ্ট বোধ করছেন না, একবারে কাজে ডুবে গেছেন। কাকে বলে কর্মযোগ? কিরকম ভাবে কাজ করলে সেটা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া যায়, সেইটা আমরা দেখেছি। মহারাজ স্নান করতে গিয়েছেন, ছেলেরা এসে, মহারাজ তখন গায়ে তেল মাখছেন, ছেলেরা এসে দাদা দাদা করে, কলেজের ছেলেরা এসে দরজা ধাকিয়েছে। মহারাজের স্নানের ঘর আর থাকার ঘর আলাদা ছিল। মহারাজ গামছা করে বেরিয়ে এসেছেন, ছেলেরা বলে আপনাকে ঘেরাও করছে, বলে চতুর্দিকে ঘিরে বসে থাকলো, খিস্তি করছে, গালগাল দিচ্ছে। আমরা এখন খেতে বসেছি, সবাই ভাত ফেলে ছুটতে ছুটতে এলাম। ছেলেগুলোকে আস্তে আস্তে পাঠানো হলো, মাঝে গায়ে তেল মুছে তাড়াতাড়ি জামা কাপড় পরিয়ে, আর ক্যাশের চাবি আর ক্যাশ বক্স দিয়ে মহারাজকে পাঠিয়ে দেওয়া হলো আশ্রমের ভেতরে। তারপরে তো ভাঙচুর প্রচুর কিছু হলো। সেদিন দুপুর থেকে সন্ধ্যে অব্দি পুলিশ এলো, কত কি হলো। মহারাজ ঠিক করলেন আর তিনি কলেজ চালাবেন, কোনোভাবেই কলেজ চালাবেন। এটা মহারাজের একটা বৈশিষ্ট্য ছিল। মহারাজ যখন মন খারাপ হতো, তখন মহারাজ একটা অদ্ভুত উপায় তার থেকে বেরিয়ে আসতেন, ভাগবত করতেন। ভাগবত আমার খুব প্রিয় গ্রন্থ ছিল। ভাগবত পড়ার একটা স্টাইল ছিল, আমরা যেরকম বিধিবদ্ধভাবে করি ওরকম নয়, শুয়ে শুয়ে ভাগবত পড়তেন। একটা ঠ্যাং এমনি রাখা থাকতো, একটা ঠ্যাং এমনি করে নাচতো, আর বুকের ওপর ভগবানকে ধরে রাখার মতো ভাগবত গ্রন্থকে ধরে পড়ছেন। প্রথম দিন গেল, চিঠি লেখা হয়ে গেল, আত্মসাঞ্জিকে লিখেছেন আর তিনি এই কলেজ চালাবেন না। গভর্নমেন্টকে লেখা হয়েছে কলেজের সমস্ত কিছু ফিরিয়ে নাও, আমাদের বাড়িঘর ছেড়ে দাও। তারপরে এই চলছে, কোনো চিঠি যায়নি, লেখা হয়েছে, প্রথমে ড্রাফট হয়েছে, তারপর ফাইনাল হয়েছে, সই হয়েছে, ফাইলে রাখা আছে, কিন্তু 4 দিন ধরে কোনো কাজ হচ্ছে না। মহারাজ ভাগবত করছে, সারাটা দিন ভাগবত করছে। চতুর্থ দিন এসে, তৃতীয় দিন অতিক্রম করে চতুর্থ দিন এসে দেখছি মহারাজ বসে কাজ করছেন। আমাদের তো চিমটি মারার বদ অভ্যাস ছিল, বললাম হয়ে গেল কর্মবিরতি। মানে হাসতে হাসতে বলছেন, দেখো ভাগবত পড়ছিলাম, সেখানে একটা ঘটনা আছে। কলিয় নাগকে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, তুই বিষ উগড়াস কেন? যে কি করবো প্রভু, বিষ দিয়েছ তাই বিষ উগড়াই, সুধা দিলে সুধা উগড়াতাম। এই ছেলেগুলোকে আমরা লেখাপড়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে পারিনি, তাই তো এরা হইচই করছে, তাই তো এরা মারপিট করছে। যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে পারতাম, তাহলে এরা থাকতো ভালো করে, এরা ভালো রেজাল্ট করতো, আর এদের রেজাল্টের কৃতিত্ব আমরা নিতাম। অতএব ওসব ছাড়ো। ওই যত চিঠি লেখা হয়েছিল, যত চিঠি টাইপ হলো, পাঞ্চ করে একটা 28 এগুলো একটা ফাইল ছিল, তাতে ঢোকানো হলো। আর মহারাজ মহানন্দে যেরকম কাজ করছিলেন সেরকম। এই যে এত কিছু চললো, এগুলো কিন্তু কখনো তার মধ্যে কোনোদিনও প্রভাব ফেলতে দেখিনি। এক অদ্ভুত মানুষ, একে আমি এরকম কি আর কোনোদিন দেখবো না। শিবদাস মাঝের কথা বললাম, ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। উনি এসেছিলেন ছাত্রাবস্থাতেই, বাড়ি কোনোদিন ফিরে যাননি। মহারাজ ওকে বলেছিলেন ভান্ডারটা একটু দেখুন, উনি কোনোদিন ভান্ডারি ছিলেন না, উনি সবসময় পদ দিয়ে সই করতেন, আর বলতেন আমায় ভান্ডারটা দেখতে বলা হয়েছে, আমি ভান্ডারি নই। উনি অফিসে আশ্রমে এই কলেজের ক্যাশও দেখতেন। একদিন 2 টাকা বেশি হয়েছে, ক্যাশ বাক্সে 2 টাকা বেশি, কারণ কাউকে 2 টাকা কম দেওয়া হয়েছে।
যা টাকা থাকা দরকার, ভ্রান্তের মতো এসছেন আমার কাছে 3টের সময়। বুঝলে আমি না কিছুতেই ঘুমোতে পারছি না। কেন ঘুমোতে পারছেন না? 2 টাকা বেশি হয়েছে, দেখো তুমি কাকে দিয়েছো। বিলগুলো দেখতে গিয়ে দেখলাম একজনের ফ্র্যাকশন ফিগার 2 টাকা ছিল। ফোন করলাম, আপনি কি 2 টাকা কম পেয়েছেন? বলছেন না, কম তো পাইনি, আসলে তিনি বলে নিন। মহারাজ বলছেন এই 2 টাকা নিয়ে আমি কি করব? আমি না অবাক বিস্ময় দেখছি, সামান্য 2 টাকায় আপনাদের মনে আমি কি এমন কি গল্প বলছে। সততা কোনখানে? মানে আমরা তো এখন সততার প্রতীক বলে বিজ্ঞাপন দিই, সততা কেমন? বলছেন এই 2 টাকা আমি কিছুতেই ঘুমোতে পারছি না। আমি ওনাকে নিয়ে গেলাম, আমাদের একটা ব্যাগ ছিল, বেশি হলে তার মধ্যে রাখতাম, কম হলে তার থেকে নিতাম, কারণ অনেক সময় হাত থেকে বেরিয়ে। উনি বলছেন যদি কম হতো আমার কোনো আপত্তি থাকতো না, আমি প্রণামী থেকে নিতাম। বেশি হয়েছে মানে তুমি কাউকে কম দিয়েছো, কাউকে ঠকিয়েছো। দেখুন কি সূক্ষ্ম বোধ। আমি ওর থেকে 2 টাকা নিয়ে সেই ব্যাগের মধ্যে রাখলাম। উনি হয়েছে বললে হ্যাঁ হয়েছে। দরজা বন্ধ করে দিলেন, সব নিলেন। আরো আধা ঘন্টা বাদে আমি ডেবুক রাখতে গিয়ে দেখলাম ভুস ভুস করে ঘুমোচ্ছে, আনন্দে একেবারে ডুবে আছেন। কোন রকম মানে একেবারে কোনো বাহ্যিক কোন রকম ব্যাপার নেই। আমরা রোজ সকালবেলা যখন মন্দির খুলতাম, মন্দির খোলার আগে দরজাটা খুলে দিতাম, কারণ শিবদাস মহারাজ বাইরে বসে পুকুর পাড়ে বসে জপ করতেন। আমি এমন একটা দিন খুঁজে পাইনি যেদিনকে মহারাজ, আমরা আমাদের দেরি হয়েছে কিন্তু মহারাজ এসে বসে জপ করেনি এরকম দেখি। মাঝে সকালবেলা ঘুম ভাঙতো, যেহেতু অমলানন্দজি দেরি করে উঠতেন তাই উনি 4টের সময় উল্টো অর্ডারে, আগের দিন রাত্রে উল্টো অর্ডারে জামা কাপড় রাখতেন। ওপরে কৌপিন, তার নিচে কাপড়, তার নিচে গেঞ্জি, তার নিচে ফতুয়া, তার নিচে উত্তরীয়, জপের মালা। বাথরুমের আলোটা জ্বলতো, তার যে আলোটা এসে পড়তো টেবিলের উপর, ওই টেবিলটা দেখে দেখে জামা কাপড় পরতেন। আর আসতেন সকালবেলা, সকালে এসে জপ করে ঠাকুরকে ঘুম থেকে তোলা, এটা তার প্রথম কাজ, কারণ ছেলেরা 8:30টার সময় খাবে। আর তারপরে শুরু হয়ে গেল তার কর্মযজ্ঞ। ছেলেরা কোন ধামে থাকে, আমাদের বেলগড়িয়া স্টুডেন্টস সময় ধাম বলে, কোন ধামে থাকে এটা ওনাকে আলাদা করে দেখাতে হতো না, একদিনই দেখতেন। দেখার পর তিনি মনে রাখতেন কোন ছেলে কোন ধামে আছে। যে খেতে আসেনি তাকে জিজ্ঞাসা করতেন, ও খেতে আসেনি, ওর বন্ধুকে ডাকতেন। কে কি খেতে ভালোবাসে? 20 বছর পেরিয়ে গেছে, যখন সেই রেশনে চালের বদলে গম, মাইলো এসব দেওয়া হচ্ছিল, আমাদের ছাত্ররা খুব উৎপাত করতো। তারা সেই এক দিনে 14-15টা করে রুটি খেত। তাদের মধ্যে একজন ওই ইউনিট ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন, তিনি এসেছেন, এসে বসেছেন, আর মহারাজ এক গোছা রুটি নিয়ে তার কাছে জিজ্ঞেস করছেন কটা দেবো, 14টা না 16টা? উনি বলছেন না, দুটোই খাই। তিনি কত বছরের ব্যবধানে মায়ের মতো তিনি ভালোবাসতেন। আমরা ঠাকুরকে ভোগ দেব 24শে ডিসেম্বর রাজামাটি উৎসবে, ঠাকুরকে ভোগ দেওয়া হবে। দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করছে, কিন্তু শিবদাস মহারাজ বলেই চলেছেন ভাতের ওই কোণে ঘি আছে, এই 5 রকম এই ভাজা দেয়া হয়েছে, এই সেদ্ধ দেয়া হয়েছে, ফুলকপি দেয়া আছে, ফুলকপি দিয়ে কালিয়া হয়েছে, মাছের কালিয়া, ভেটকি মাছের কালিয়া হয়েছে, তারপরে গলদা চিংড়ি হয়েছে, চন্দন ক্ষীর এরকম করে বানানো হয়েছে, কমলা ক্ষীর কমলা এরকম করে বানানো হয়েছে। বিরক্তি লাগছে, আমার ঠিক আছে আমি বলে দেবো। উনি কিছু বললেন না, চলে গেলেন। তারপরে উনি উপবাসী থাকতেন, যতক্ষণ না ঠাকুর খাচ্ছেন উপবাসী থাকতেন। ভোগ আরতি হয়ে যাওয়ার পর একটি সন্দেশ আর একটি ডাব নিয়ে গেলাম। মহারাজ বলছেন তুমি খুব বিরক্ত হচ্ছিলেন? না আমি বিরক্ত হইনি, আর তখন দেরি হয়ে গেছিল তো। উনি বললেন আসলে ঠাকুর যখন খেতে বসবেন তখন যদি তুমি না জানো কোথায় কি আছে, আর আজকে কি সেদ্ধ হয়েছে কি তরকারি আছে, ঠাকুর যদি তোমায় জিজ্ঞেস করেন, তুমি যদি না বলতে পারো তাহলে তো হবে না। যদি জিজ্ঞেস করেন ক্ষীর কমলা কি করে করলি, চন্দন ক্ষীর কেমন করে বানালি, যদি জিজ্ঞেস করেন তুমি তো বলতে পারো না। আমি না অবাক বিস্ময়ে দাঁড়িয়ে আছি, গল্প কথার মতো। ছবি যে মানুষ হয়, আমাদের তো আমরা ঢিপ ঢিপ করে পেন্ডাম করি, ছবি যে মানুষ হয়, আর সেই মানুষ যে এমনি করে খায়, সেই মানুষের কথা বলে, শ্রীরামকৃষ্ণের জীবনে দেখেছি, সেটা আমাদের কাছে অতি উচ্চ গল্পের মতো মনে হতো। সাধারণ সাধক জীবনে যে এরকম হয় এ আমাদের জানা। শেষ করব একটা গল্প বলি, গল্প নয় ঘটনা। আত্মস্থানন্দজি তখন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যখন উনি ছিলেন, উনি খুব বকতেন, মানে তার সঙ্গে চকার বকার অনেক কিছু আমরা বকুনি খেতাম, প্রচুর প্রচুর। মানে সে একবারে যখন বকা দিতেন তখন চুপটি করে শুনতে হবে, ঝড়ের গতিতে 10 মিনিট বকা খেতে হবে। 10 মিনিট চলবে, আমরা জানি, আমরা বলতাম ম্যারাথন মিটিং চলছে 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 চলছে।
তা ভাইস প্রেসিডেন্ট তখন হয়ে গেছেন, তখন দেখছি উনি কথা বলছেন কিন্তু সেই চকার বকার একটাও শব্দ বেরোচ্ছে না। আমি মজা করে বললাম, আপনি আর আগের মতো নেই। উনি বললেন, আগের মতো নেই মানে কেন এরকম বলছিস? আমি বললাম যে আপনি আর আগের মতো সেরকম স্পেশাল শব্দ বলেন না। উনি হাসছেন, বলছেন ভাইস প্রেসিডেন্ট পোস্ট মানে হচ্ছে ঠাকুরের সঙ্গে টিউন হয়ে থাকা। আমি টিউন হইনি রে, টিউনিং করে চলেছি। আমার এই টিউন রূপটা দেখার সুযোগ হয়েছিল, যে মানুষকে আমরা ভীষণ রকমের ভয় পেতাম, যে মানুষের কাছে সাধারণ লোক যেতে ভয় পেত তার ব্যক্তিত্বের জন্য, সেই মানুষকে একটা শিশু আত্মস্থানন্দজিকে দেখার আমাদের সৌভাগ্য হয়েছিল। 7 বছর মহারাজকে দীক্ষার সময় সাহায্য করতাম। আসল দেখার ইচ্ছে যে প্রেসিডেন্ট কিরকম ভাবে, ব্রহ্মজ্ঞ পুরুষ কেমন হয়, তার আচরণগুলো কিরকম হয় সেরকম। একেবারে ছোট শিশুর মতো রোজ এসে অর্ঘ্য দিতেন, ফুল দিতেন। সিংহাসনে কোনো ফুল পড়ে গেলে সেই ফুলগুলোকে তুলে তুলে দিতেন। মানে পায়ে ব্যালেন্স পান না বলে আমরা ছোট ছোট পেরেক লাগিয়ে দিয়েছিলাম, সেই পেরেকে ফুলগুলোকে গেঁথে দেওয়া হয়েছিল, তাহলে কোনো ফুলই পড়ছে না। যতই হাওয়া দিক ফুলগুলো এমনি এমনি করে নড়ছে, কিন্তু কোনো ফুল পড়ছে না। উনি এসে বলছেন, কি বিস্ময়ের কথা বল দেখি, আজকে একটাও ফুল পড়ছে না। না আমার আজকে একটাও ফুল পড়ছে না। তখন বলছেন, তারপরে উনি আস্তে আস্তে অর্ঘ্য দিতে দিতে মায়ের ছবির পাশে একটা কলকা ছিলেছেন, কলকাটিতে তো এমনি এমনি করে নাড়াচ্ছেন, একটাও ফুল পড়ছে না। সে বাচ্চা ছেলের জন্য চোখ পিট পিট করে, ওরকম করে চোখ পিট পিট করে বলছেন, দেখ একটাও ফুল পড়ছে না। কি আশ্চর্য কথা না? হ্যাঁ মহারাজ, কি আশ্চর্য কথা। উনি ধরতে পারছেন, কিন্তু এই বাইরের পৃথিবীটা ওনার কাছে সম্পূর্ণ মিথ্যা হয়ে গেছে। এই যে আন শব্দটা ঠাকুর বলছে না, আন শব্দ ব্যবহার করেন, ইউজলেস। এই যে বাইরের জগৎটা আমাদের কাছে এত আকর্ষণীয় বলে মনে হয়, এটা যে একবারে আন, তার চেয়ে উঁচু আদর্শে গেলে যে আন হয়ে যায়, সেটা তিনি আমাদের বলছেন। আমরা ছোটরা তখন সদ্য এসে দক্ষিণেশ্বর বেড়াতে গেছি, ফিরে এসে সকলকে বলতে হচ্ছে, সবাই এসে জিজ্ঞেস করছে কোন আত্মস্থানী, সবাইকে জিজ্ঞেস করলেন কোন ঘরটা ভালো, কোন জায়গাটা ভালো। আমরা সবাই বলছি মায়ের বাড়িটা খুব ভালো, চতুর্দিকে কি সুন্দর খোলা বারান্দা আছে, মা গঙ্গা দর্শন করতে পারতেন। উনি বলছেন, আগে না, 2 মানুষ সমান বেড়া দেওয়া থাকতো, খুব পাতলা আলো তার মধ্যে দিয়ে প্রবেশ করতো। মাকে ওই অন্ধকারে কুপি জেলে নিত্যদিনে কাজ করতে হতো, কাঠের জালে রান্না করতে হতো। কিন্তু দেখেছিস মায়ের রিয়াকশনটা? মা বলছেন, হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে। সেই রকম আমরা যদি ছোটখাটো বাসনা যেগুলোর জন্য ছুটে বেড়াই, সেগুলোকে যদি ছুঁড়ে ফেলে দিয়ে উচ্চ আদর্শে জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধতে পারি, তাহলে এই যে ছোটখাটো বাসনা যেগুলোর জন্য পাগল হয়ে যাচ্ছে, এটাকে আমাদের আন বলে বোধ হবে। আত্মস্থানন্দকে দেখেছিলাম, এই যে বাহ্যিক জীবন আন হয়ে গেছে। তিনি একটা সময় হসপিটাল চালাতেন, বেস্ট কার্ডিয়াক হসপিটাল মারমাতে ছিল। ইপিএফ এর কর্তা এসেছেন, মায়ের কাছে নিয়ে গেছি। মারা জিজ্ঞেস করছেন, তোমার কি হয়েছিল, তোমার শরীর খারাপ হয়েছিল? আল্লাহ বলেছেন ভালো করে থাকবে। ইপিএফ এর কর্তা বড় স্বামীজির হাতের আশীর্বাদ চাইছে। আমরা নিয়ে গেলাম সঙ্গে করে, বললাম মহারাজ খুব অসুস্থ ছিলেন। মা জিজ্ঞেস করলেন ভালো করে থাকবে, ওষুধপত্র খাবে, সব কি করবে। তারপরে সবশেষে যে তোমার কি হয়েছিল, তিনি বলছেন আমার স্ট্রোক হয়েছিল। মায়ের সেবককে যে, হ্যাঁ স্ট্রোক কি জিনিস রে, স্ট্রোক কি জিনিস? এই যে ব্যাপারটা জাগতিক বিষয় এর বাড়িয়ে চলে গেছে। আমরা একটা অতি জাগতিক বিষয়কে নিয়ে আছি। ভগবানের কাছে আসা মানে জগতের বাইরে যাওয়া, একটা অন্য মানুষে রূপান্তরিত করা, অন্য আদর্শে রূপান্তরিত করা। এই প্রাচীন সাধুদের গল্প বলার মূল কথাটাই তাই। কেমন একটা অতি জাগতিক জীবন ঠাকুর কিভাবে করেছেন সে আমরা পারবো না। ওই যে গঙ্গার তীরে মুখ ঘষছেন, ওই একদিন যদি উঠে যায়, মুখে চামড়া উঠে যায়, কতদিন যে বিউটি পার্লারে গিয়ে সেখানে সেই ফেসিয়াল করবো আমরা, তার আমাদের ঠিক নেই, আমাদের ওইটি হবে না। কিন্তু যে অনুরাগটা, ভগবানের প্রতি আকর্ষণটা কেমন হয়, এদের দিব্য জীবন দেখিয়ে দেয়। মহারাজ অল্প বয়সে দীক্ষা দেওয়ার সময় বলতেন যে এরা, তোমরা সাধন কি, ভজন কি, সাধন পথ কি সব জেনে গেছো, এবার একটা জীবন যাপন করিয়ে দেখাও, যে জীবন দেখলে লোকে দূর থেকে বলবে এই লোকটা রামকৃষ্ণ বিবেকানন্দ করে। আমাদের জীবনের উদ্দেশ্য রামকৃষ্ণ বিবেকানন্দ হওয়া, এবং সেই হওয়ার দিকে যত আমরা এগোতে থাকবো, তত আমাদের মানব জীবন ধন্য। আপনাদের সকলকে নমস্কার।